খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। বহুল আলোচিত বিসিবি নির্বাচন কাল। সব বিতর্ক পেছনে ফেলে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। ফলাফল যেমনই হোক, সব প্রার্থী এবং কাউন্সিলরদের নিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় সবার। ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে কেবল দেশের ক্রিকেটের সেবায় স্টেডিয়ামে প্রবেশের আহ্বান তামিম ইকবালের। নারী সফট চ্যাম্পিয়নশিপের আরও একটি ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। টানা হ্যাট্রিক শিরোপা জয়ের সুযোগ ঋতুপর্ণাদের সামনে। একই সঙ্গে গ্রুপ পর্বে ভারতের কাছে হারের প্রতিশোধও নিতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। চাপমুক্ত হয়ে কৌশলী ফুটবল খেলার পরামর্শ সাবেকদের। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন আগামীকাল। বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, বহুল আলোচিত নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন পরিচালক পদ প্রার্থী ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শামীম ভাই, আমরা আপনার সঙ্গে কথা বলবো বিসিবি ইলেকশনে। আপনিও একজন পরিচালক প্রার্থী। আপনাদের কি প্রত্যাশা বিসিবি ইলেকশন থেকে? আপনারা কি চান? পরিচালক নির্বাচিত হতে গেলে কি কি ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে, বা পরিচালক হওয়ার পর আপনারা কি কি স্বপ্ন দেখেন দেশের ক্রিকেট নিয়ে? সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের একজন সহকর্মী আছেন মিরপুরে, আমরা একটু তার সঙ্গে কথা বলে আসতে চাই। মিরপুরে আসলে এই মুহূর্তে নির্বাচনকালীন হালচাল কেমন? জুবায়ের নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনি আমাদেরকে জানাবেন এই মুহূর্তে আসলে বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে মিরপুরের অবস্থা কেমন দেখছেন, সেখানে নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ নোমান। নির্বাচনের যে প্রস্তুতি কথা বলছেন, একেবারেই নিঃশব্দ একটি পরিবেশ মিরপুরে বলতে হচ্ছে। মিরপুরের এই মুহূর্তে যদি আমরা দেখা যায়, তাহলে যেমনটা দেখতে পারলাম সকাল থেকেই, যে একেবারে বাহ্যিক সাজসজ্জার যে কাজগুলো, ব্যানার লাগানো, ব্যানারগুলোকে প্রস্তুত করা, মঞ্চ প্রস্তুত করা, সাউন্ড সিস্টেমগুলোকে ঠিক করা, এই ধরনের বাহ্যিক পরিবেশের যে কাজগুলো আছে সেগুলোই মূলত আজকে সকাল থেকে মিরপুরে করে আসছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে তারা এই ধরনের বাহ্যিক যে কাজগুলো আছে সেগুলো করছে। অন্যান্যবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের ইতিহাসটা যদি আমরা দেখি, প্রথম দিকে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন হতো, গতবার রাজধানীর একটা 5 তারকা হোটেলের নির্বাচন হয়েছে, এবার কিন্তু আবারও বিসিবিতেই ফিরে আসছে। এবং বিসিবিতেই যে নির্বাচনে যেহেতু পরিবেশ, সুতরাং খুব বেশি সারা শব্দ নেই। বিসিবির রুটিন কাজগুলো যেমন চলছে, তার সঙ্গে সঙ্গে মূলত নির্বাচনের যে বাহ্যিক প্রস্তুতিগুলো সেগুলো চলছে। আমরা দুজন নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি। তা আজকে সাপ্তাহিক ছুটির দিন, সরকারি সাপ্তাহিক ছুটির দিন, তারা নিজ নিজ বাসস্থানে অবস্থান করছেন, কিন্তু তারপর তারা বলছেন যে তারা সব কিছু পর্যবেক্ষণ করছেন। নির্বাচনের আগের মুহূর্তে, শেষ মুহূর্তে নির্বাচনের যে প্রস্তুতি, তাদের সঙ্গে রিটার্নিং অফিসারদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ করছেন। রিটার্নিং অফিসাররা তাদের রুটিন কাজগুলো শেষ করে নিচ্ছেন। লাস্ট মোমেন্টে যেন কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি ধরা না পড়ে, সেই জিনিসগুলোকে তারা আরেকবার ফাইন টিউনিং করে নেয়, যেটাকে বলা হয়, সেই কাজগুলো তারা নিয়মিত করে যাচ্ছেন। খুব বেশি আমেজ নেই নির্বাচনের পরিস্থিতি যদি বলি। অলরেডি 8 জন পরিচালক নির্বাচিত হয়ে গিয়েছেন। 2টো পদ আসবে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন থেকে। সুতরাং 25 জনের মধ্যে কিন্তু 10 জন অলরেডি নির্বাচিত বলা চলে, বা 10 জনের ব্যাপারটা অনেকটাই মীমাংসিত। সুতরাং বাকি যে 15 পদের জন্য নির্বাচন, সেটারই কালকে দেখা যাবে। যার মাঝে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ক্লাব ক্যাটাগরি 2, ঢাকার ক্লাবগুলো থেকে যেই নির্বাচিত কারা হবেন সেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। সেটারই প্রস্তুতি গতকাল রাতে বেশ জমকালো একটা প্রস্তুতি তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সুতরাং নির্বাচনে মিরপুরে এখনটাই অনেকটাই নিরুত্তাপ। যেমনটা আমরা শুরু থেকে বলছিলাম, এবারে বিসিবি নির্বাচন যে খুব বেশি আমেজ পাওয়া যাচ্ছে না। বহুল প্রতীক্ষিত, আপনি নিজেও বলেছিলেন একটু আগে, যে বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন, বহুল আলোচিত একটা নির্বাচন, কিন্তু নির্বাচনের মাঠের যে উত্তাপটা আমরা সবসময় প্রত্যাশা করি, সেই জিনিসগুলো কখনোই দেখা যায়নি। বিশেষ করে যখন ক্যাটাগরি 1 থেকে যখন অনেকগুলো পদে নির্বাচিত হয়ে গেলেন অনেকে, সুতরাং তারপর পরবর্তী কিন্তু নির্বাচনের আমেজ একটু ভাটা পড়তে শুরু করে। মাঝে কিছু ভোটিংয়ের বিতর্ক ছিল। সব মিলে খুব বেশি আমেজ দেখা যাচ্ছে না মিরপুরে। তবে আশা করা যায় কালকে সকাল থেকে একটা প্রাণবন্ত নির্বাচন দেখা যাবে। নোমান। জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
শামীম ভাই, আমরা আমাদের সহকর্মীর কাছ থেকে যেটি শুনছিলাম যে ক্লাব ক্যাটাগরিতেই যেটি আছে মূলত সেখানেই প্রতিদ্বন্দ্বিতাটা হবে বেশি, বা সেখানে এখন পর্যন্ত কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হননি। আপনি সেই ক্যাটাগরিতেই নির্বাচন করছেন। আমাদেরকে একটু জানাবেন যে এই বিসিবি ইলেকশনটাকে ঘিরে আপনারা যারা প্রার্থী আছেন আপনারা আসলে কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। ভাবনাটা এখানে কি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে আমার ধারণা, কারণ আমাদের 16টা যারা দাঁড়িয়েছেন আমাদের প্রার্থী আছেন, তার মধ্যে 12 জন নির্বাচিত হবেন। সুতরাং এখানের মধ্যে সবাই সবার কাছে একসাথেই আমরা আসলে মুভ করছি, কারণ আমরা একটা পরিবারের মতো সবাই যখন কাউন্সিলর হয়েছে, সুতরাং সবাই বিসিবির পার্ট। তো আজকে নির্বাচনটা হওয়ার পরে যারা জয়ী হবেন বা যারা বিজিত হবেন সবাই কিন্তু তারপরে একসাথেই কাজ করবেন। তো এটাকে আমরা ওভাবেই ফেস্টিভ হিসাবে নিয়েছি, এবং আমরা কিন্তু সবার কাছে সবাই ভোট চাচ্ছি এবং সবাই সবার মতো করে যোগাযোগ করছে। সুতরাং উত্তাপটা আমাদের মধ্যে আছে, উত্তাপটা আসলে বিসিবিতে থাকার কথা না, কারণ ওখানে তো কাউন্সিলররা থাকেন না। কাউন্সিলররা বিভিন্ন ক্লাব কেন্দ্রিক তাদের অবস্থান, আয়োজনের ব্যাপারগুলো আছে আর কি। হ্যাঁ, আয়োজনটা তো আয়োজনের কাজটুকু কমিশন ওদের নিজস্ব নর্মসের মধ্যে করছেন, ওখানে তো আমরা যেতেও পারছি না। কালকেও ঢোকাঢুকি ভেতরে যাওয়া নিয়ে খুব কড়াকড়ি থাকবে। তো সো দ্যাট আমাদের ভিতরে যে 76 যে কাউন্সিলর আছে তাদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা আছে, সবার সাথে সবার যোগাযোগ হচ্ছে, সবাই সবার কাছে ভোট চাচ্ছে। তো সব মিলিয়ে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আশা করছি। আচ্ছা, আমরা বিসিবি নির্বাচনে যাওয়ার আগে আপনার ব্যক্তিগত অভিপ্রায়টা একটু জানতে চাই। আপনি পেশায় একজন চিকিৎসক, আমরা একই সঙ্গে আপনার সাংগঠনিক পরিচয়টা, ক্রীড়া সংগঠকের পরিচয়টাও আমরা জানি। আপনি ঢাকা মোহামেডানের লাইফ টাইম মেম্বার, আপনি ঢাকা ওয়ান্ডারার্সের একজন ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তারপর ক্রিকেট বোর্ডে যাওয়ার আগ্রহটা আসলে কেন জন্মালো বা কিভাবে আসলো? আচ্ছা, মূল এই দুটো ক্লাবই কিন্তু ফুটবল বেসড মূলত আসলে। না, দুটোতেই ক্রিকেট টিম আছে, ফুটবল ক্রিকেটও খেলে থাকে। আমি একটু আপনাদের জন্য বলতে চাই, আমি ছোটবেলা থেকেই খেলাধুলা করতাম। আমি কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই পড়েছি, মেডিকেল কলেজ, সব জায়গায় ক্রিকেট টিমে খেলেছি। আমি চট্টগ্রামে বড় হয়েছি। চট্টগ্রামের আপনার যে ক্লাবগুলো ছিল সেখানে ফার্স্ট ডিভিশনে খেলেছি, ইভেন আমি ঢাকা ফার্স্ট ডিভিশনেও খেলেছি ক্রিকেট, ইভেন ফুটবলও খেলেছি। তো সুতরাং ক্লাবের সাথে আমার একটা যোগাযোগ সবসময় ছিল, এবং যেহেতু ডাক্তারি পড়তে এসে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের পর থেকে আসলে আমি আর খেলা কন্টিনিউ করতে পারিনি। তো পরবর্তীকালে আমি কিন্তু অর্গানাইজার হিসাবে বিভিন্ন ক্লাবে যুক্ত ছিলাম, বিভিন্ন ক্যাপাসিটিতে, ফুটবলে বলেন, ক্রিকেটে বলেন, সব জায়গাতেই। এবং আমি যেহেতু আমার কিছু সাংগঠনিক পরিচয় আছে, আমি তো সেই জন্য আমি ভেবেছি যে কখনো যদি সুযোগ হয়, আমাদের সময় সুবিধা মতো আসে, তাহলে আমি ক্রিকেট বোর্ডে সার্ভ করতে চাই। তো আমার এখন মনে হয়েছে দিস ইজ দ্য রাইট টাইম, আমাকে এখানে সার্ভ করার মতো পরিবেশ আছে। তো আমি সেই জন্য আমি আগ্রহ প্রকাশ করেছি, এবং সবার আমি সেভাবেই তৈরি হয়েছি, এবং আই ওয়ান্ট টু গিভ সামথিং টু মাই কান্ট্রি। এখন আমার এখানে দেওয়ার মতো অনেক কিছুই আছে। একজন চিকিৎসক হিসাবে যেভাবে আমি দেশ বিদেশে মোটামুটি আমাদের একটা নামধাম আছে, এবং অনেক এক্সপিরিয়েন্স আমি গেদার করেছি অ্যাজ এ ফর্মার ক্রিকেটার এবং ফর্মার প্লেয়ার, স্পোর্টস অর্গানাইজার, এবং অ্যাজ ওয়েল এজ দ্য ডক্টর। আমার মনে হয় ক্রিকেট বোর্ডে আমার দেওয়ার অনেক কিছু আছে, কারণ ক্রিকেট বোর্ড তো শুধু ক্রিকেটারদেরকে নিয়ে নয়, এটাতে আসলে এটাতে অনেক ধরনের লোক লাগে, যেটা ম্যানেজমেন্টের মধ্যে করতে হয়। কারণ ক্রিকেট মানি তো আর এখন আর কোনো প্যাশন না। ক্রিকেট মানি গভর্নেন্স, ক্রিকেট মানি ফাইন্যান্স, ক্রিকেট মানি মিডিয়া ম্যানেজমেন্ট, লং টার্ম ভিশন, স্পোর্টস মেডিসিন, পারফরমেন্স, সব কিছু মিলিয়ে আসলে ক্রিকেট করতে হয়। তো এখানে সব ধরনের শ্রেণী পেশার লোকের প্রয়োজন। তো এইভাবে আমার মনে হচ্ছে ডাইভার্সিফাই করতে পারলে বা হলে আশা করি এবার ক্রিকেট বোর্ড অনেক বেশি কার্যকর হবে। আপনি কি ক্রিকেট বোর্ড নিয়ে এর আগে কখনো ভেবেছিলেন কিনা? হ্যাঁ, অবশ্যই, সবসময় ভেবেছি। গত ক্রিকেট বোর্ড যখন ছিল, গত 8-10 বছর বা 15 বছর যারা ক্রিকেট বোর্ডে ছিল সবাই আমার খুব ঘনিষ্ঠ, সবার সাথে আমি চলাফেরা ছিল, আমাদের কথাবার্তা ছিল, খেলাধুলা তো দেখতে সবসময় স্টেডিয়ামে যাই দেশ বিদেশে। তো সবসময় ক্রিকেট বোর্ডের সাথে আমার একটা বেশ ভালোই যোগাযোগ সবসময় ছিল। আচ্ছা, আপনি বলছিলেন যে ক্রিকেট বোর্ড নিয়ে স্পেসিফিক কোনো মানে কোন জায়গাটায় আপনি যদি নির্বাচিত হন, আপনি কোন জায়গাটায় মানে স্পেসিফিক হাত দিতে চান আসলে, বা ক্রিকেট বোর্ডের কোন জায়গাটায় পরিবর্তন দরকার বলে আপনি নোটিস করেছেন আর কি? ক্রিকেট তো আসলে বোর্ডটা তো আসলে আমাদের যারা পূর্ববর্তী যারা ছিলেন সবারই আসলে অনেক অবদান আছে বাংলাদেশের ক্রিকেটের পেছনে। তো সবার অবদানটাকে আমি স্বীকার করি। তারা একটা শক্ত ভিত্তির উপরে বাংলাদেশের ক্রিকেটটা এখন দাঁড়িয়ে আছে। সব দিক থেকে বলবো, ম্যানেজমেন্টের দিক থেকে বলেন আর খেলাধুলার পারফরমেন্সের দিক থেকে বলেন। তো আমরা একেবারে খাদের মধ্যে নাই, কিন্তু আমরা একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছি। তো সেই ভিতটাকে আমরা এখন কীভাবে তৈরি করবো সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়।
তো আমি আসলে যেহেতু ক্লাব থেকে এসেছি, ক্লাবই আসলে ক্রিকেটের প্রাণ, ক্লাবরাই ক্রিকেটারদেরকে লালন করে, সব কিছু তৈরি করে। তো ক্লাব যাতে আসলে অনেক বেশি ইনভলভ থাকে ক্রিকেট বোর্ডের সাথে, সেই চেষ্টা আমার থাকবে, এবং ক্লাবের সাথে যাতে যোগাযোগটা খুব নিবিড় হয় এবং সকল কিছুতে ক্লাবের মতামতটা গুরুত্ব পায় সেই দিকে, এবং নিয়মিত খেলাধুলা আয়োজন এবং সব কিছুর ব্যাপারে যাতে সব কিছুর রুটিনটা শিডিউলটা ঠিক থাকে, এটা আমার একটা প্রচেষ্টা থাকবে। এটা হচ্ছে ক্লাবের ব্যাপার। 2 নম্বর হচ্ছে, যেহেতু একজন ফিজিশিয়ান এবং একজন মানে সংগঠক, তো আরও কিছু কিছু স্পেসিফিক দিক আছে যেটা নিয়ে আমি আসলে কাজ করতে চাই। যেমন আমার একটা মানে লক্ষ্য খুব, যেমন পৃথিবী অনেক এগিয়ে গেছে, বায়োমেকানিক্স ল্যাবটা বাংলাদেশে এখনও তৈরি হয় নাই। উই নিড বায়োমেকানিক্স ল্যাব। বায়োমেকানিক্স ল্যাব যদি তৈরি হয় ঠিক মতো, তাহলে আসলে এই যে আমাদের বোলারদের বোলিং অ্যাকশন বলেন, পারফরমেন্স বলেন, ব্যাটিং টেকনিক বলেন, আপনি যদি ফিল্ডারদের ফিল্ডিং টেকনিক, মানে সব কিছু মিলিয়ে ফিজিকটাকে ঠিক রাখা, স্পিড বাড়ানো এবং অনেক বেশি প্রেসাইজ পারফরমেন্স, এগুলো সবই বায়োমেকানিক্স ল্যাবে করা সম্ভব। বায়োমেকানিক্স ল্যাব কিন্তু আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান, ইভেন ইন্ডিয়াতে অনেকগুলো বায়োমেকানিক্স ল্যাব আছে, অনেকগুলো রাজ্য আছে তাদের নিজস্ব বায়োমেকানিক্স ল্যাব আছে। সেই কারণে কিন্তু ওরা প্রত্যেক সময় ট্রফি জেতে, সব কিছু অ্যানালাইসিসটা অন্যরকম হয়। তো এই সমস্ত জিনিস নিয়ে কাজ আমাদের এখানেও শুরু হয়েছে, এটাকে আরও বেগবান করতে হবে এবং এটা এই দিকে আরও অনেক কিছু ফোকাস লাগবে। সেই জন্য একেবারে প্রফেশনাল এবং টেকনিক্যাল লোক প্রয়োজন। তো সেই জন্য মনে করি এই ব্যাপারে আমার ভীষণ আগ্রহ আছে, এই সমস্ত জিনিস নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে আমাদের। রাইট, ক্লাব ক্রিকেট নিয়ে আপনি কথা বলছিলেন, যেহেতু বলতেই হয় আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্লাবগুলোর মনে হয় সবসময়ই একটা দূরত্ব থেকে থাকে, অথবা ইলেকশন কেন্দ্রিক মনে হয় ক্লাবগুলোর সঙ্গে ক্রিকেট বোর্ডে যারা নির্বাচন করতে চান, যারা প্রার্থী হন, তাদের মধ্যে একটা সমঝোতার ব্যাপার থাকে। বাট ইলেকশন পরবর্তীতে আমরা দেখি যে সবসময়ই একটা দূরত্বের ব্যাপার থাকে, মুখোমুখি অবস্থান থাকে। আমরা রিসেন্ট একটা ঘটনাও আপনাকে বলতে পারি, ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা গতকাল ম্যাচ বয়কট করেছেন ঢাকা প্রিমিয়ার লিগের, বকেয়া মানে পারিশ্রমিক বকেয়া ছিল সেই কারণে। সেই ব্যাপারটা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে ক্রিকেট বোর্ডের সবার কাছেই তারা গিয়েছেন, ইনফ্যাক্ট সভাপতির সঙ্গেও তারা কথা বলার চেষ্টা করেছেন বা কথা বলেছেনও, তারা সমাধানের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু হয়নি। এই যে ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্লাব ক্রিকেটাররা যারা বা ক্লাবগুলোর পরিচালনা পর্ষদে যারা থাকেন, তাদের সঙ্গে যে দূরত্বটা আছে সবসময়ই থেকে থাকে, শুধুমাত্র ইলেকশন কেন্দ্রিক আমরা দেখি যে সেই দূরত্বটা ঘোচানোর চেষ্টা করা হয়, বা এরপরেই আমরা দেখি যে আবার সেই দূরত্বটা তৈরি হয়ে যায়। এই ক্ষেত্রে আসলে করণীয় কি হতে পারে? স্পেশালি ব্রাদার্সের কথাটা যেটা বললেন, সেটা নিয়ে আজকেও একটা মিটিং আছে। এটা আসলে ক্রিকেট বোর্ড যারা আছেন দায়িত্বে তারাই ভালো বলতে পারবেন। এখানে আমি কমেন্ট করাটা আমার মনে হয় এখন সেই পর্যায়ে আমার আসেনি। আমি ব্রাদার্সের কথা বাদ দিয়ে যদি ক্লাব ক্রিকেট এবং বিসিবির কথাই, ক্লাবগুলোকে কিন্তু ক্রিকেট বোর্ড থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ধরেন যারা প্রিমিয়ার লিগে তারা একটা অ্যামাউন্ট পায়, যারা ফার্স্ট ডিভিশন খেলে তারা একটা অ্যামাউন্ট পায়, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, তাদের জন্য কিন্তু বিসিবি থেকে একটা জিনিস প্রোভাইড করা হয়, একটা ফান্ড প্রোভাইড করা হয়। তো সেটা আসলে বিসিবির আরও একটু ভালো করে উচিত যে ওই সমস্ত ক্লাবের সাথে তাদের যাতে একটা ট্রাই পার্টি এগ্রিমেন্ট, প্লেয়ারদের সাথে এগুলো কিছু একটা জিনিস নিয়ে আলোচনা হয়তো বা সামনে শুরু হবে। এটা নতুন বোর্ডে যদি নির্বাচিত হতে পারি তখন ভূমিকা রাখার সুযোগ আছে। আমার মনে হয় যে ক্লাবগুলোকে যেভাবে বিসিবি যোগাযোগটা আরও বাড়াতে গেলে আরও ভালো হবে। এটা কাউন্সিলরদের সঙ্গে নিশ্চয়ই আপনারা কথা বলছেন। কাউন্সিলররা তো সব আপনি যেহেতু ক্লাব ক্যাটাগরির প্রার্থী, সো কাউন্সিলরদের সঙ্গে নিশ্চয়ই আপনি কথা বলছেন। কাউন্সিলররা আপনাদের কাছ থেকে আসলে কি প্রত্যাশা করছেন? ব্যক্তিগতভাবে নিশ্চয়ই আপনারা যখন যোগাযোগ করছেন, তারাও আপনাদের কাছে তাদের চাওয়াগুলো বা তারা কি ধরনের কাজ চায় পরিচালকদের কাছে বা প্রতিনিধিদের কাছে, তারা আসলে কি ধরনের কথা বলছে? না, তারা তো একটাই কথা, যেতে বিসিবির সাথে তাদের যোগাযোগটা যাতে আরেকটু নিবিড় হয়, সেই প্রত্যাশা, এবং সব কিছুতে যাতে তাদের ক্লাবের অংশগ্রহণ ঠিকমতো থাকে, সেই ব্যাপারে তাদের একটা আগ্রহ আছে। রাইট, গতকাল আমরা একটা মানে অভূতপূর্ব জিনিস দেখেছি, যেটা আমরা এর আগে আসলে এভাবে দেখিনি। নির্বাচন মানে হচ্ছে পক্ষ বিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, বাট যারা প্রার্থী সবাই এক ব্যানারে, এক ছাদের নিচে একসঙ্গে সেলিব্রেট করছেন বা উদযাপন করছেন, বা এই ধরনের ঘটনা খুবই রেয়ার আসলে। সো আপনাদের সবাইকে দেখলাম এক সারিতে, সবাইকে দেখলাম এক ছাদের নিচে একই প্রোগ্রামে।
আপনাদের আসলে প্ল্যানটা কি ছিল? মানে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা তো মনে হয় একটু কমেই গেল সেক্ষেত্রে। না, প্রতিদ্বন্দ্বিতা কমেনি, প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে, সৌহার্দ্য বেড়েছে, আমি মনে করি মানে বন্ধুত্ব বেড়েছে। নির্বাচনকে যদি আমরা উৎসব ধরি, সেই উৎসবে সামিল সবাই যেতে হতে পারে সেই ব্যবস্থাই এবারের বোর্ড করেছে। এটা আসলে খুবই ভালো একটা হেলদি প্র্যাকটিস। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতাকে তিক্ততার পর্যায়ে যাতে না নেওয়া হয় সেই ব্যাপারটাই আমরা লক্ষ্য রেখেছি। এবং আমরা শুধু কালকের প্রোগ্রাম না, তার আগেও বেশ কয়েকবার আমরা একত্রে বসেছি, আমরা একত্রেই সবাই কাজ করার চেষ্টা করেছি যাতে আমাদের মধ্যে কোনো ধরনের তিক্ততা না তৈরি হয় এবং সবাই যাতে সবার ভোটটা নিশ্চিত করতে পারে, সবাই যাতে সবার কাছে ভোট চাইতে পারে। প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই আছে, আমরা আরেকজন কাছে ভোট চাইবো, কেউ না কেউ তো বাদ পড়বেই, তো সেই প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই আছে। এটাকে আমি ভালো হেলদি প্র্যাকটিস বলেই মনে করি। এবার যেটা শুরু হয়েছে ভবিষ্যতে আরও এভাবে হবে, তখন হয়তো বা আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সব কিছুই ঠিক ডিরেকশনে এগুচ্ছে বলে আমার মনে হয়। একটা কথা বা একটা বিতর্ক চলছে, সমালোচনার ব্যাপার আছে, সেটি হচ্ছে যে আপনারা সবাই একই মতাদর্শের লোক বলেই হয়তো এটা সম্ভব হচ্ছে। আসলে কি এরকম কি না? মানে আমরা দেখছি যে রাজনীতিকরণের একটা চেষ্টা চলছে, বা একটা মতাদর্শের লোকজনকেই এবার ইলেকশনে দেখা যাচ্ছে, এই ধরনের কথা কিন্তু চলছে। সো এই কারণেই কি আসলে সবার একসঙ্গে এভাবে বসার সুযোগটা তৈরি হচ্ছে বা সহজ হচ্ছে? না, নট রিয়েলি। এভাবে ভাবছি না, আমরা এভাবে ভাবছি না। কারো হয়তো বা রাজনৈতিক পরিচয় থাকতে পারে বা কোথাও ইনক্লাইনেশন থাকতে পারে, কিন্তু সবাই এখানে নিজের যোগ্যতা এসছে এবং ক্রিকেট বোর্ডকে কিছু দেওয়ার উদ্দেশ্য নিয়ে এসছে। দেওয়ার উদ্দেশ্য নিয়ে যদি কেউ এসে থাকে তাহলে কাকে তো ওয়েলকাম জানানো হচ্ছে। এমনটা তো না যে কাউকে ইলেকশন করতে দেওয়া হচ্ছে না, ব্যাপারটা এমন না। আপনি যদি কাউন্সিলর, আপনার ক্লাবের মানুষ ক্লাব থেকে যদি কাউন্সিলর নির্বাচিত হয়ে আসতে পারেন, তারপরে তো ইলেকশনের কথা আসবে। তো কাউন্সিলর যারা নির্বাচিত হয়েছে তার থেকে যারা আগ্রহ প্রকাশ করেছে সবাই ইলেকশন করতে পারছে। এখন কেউ যদি নিজ থেকে না করে সেটা তো আমরা বলতে পারবো না। এটা 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 খুবই স্বাভাবিক যে যারা, যেহেতু বোর্ডকে গভর্নমেন্টের সাথে কাজ করতে হবে, তো গভর্নমেন্টের সাথে প্রো থাকতে পারলে তো ক্রিকেট বোর্ডেরই লাভ। আমরা এইভাবে দেখছি জিনিসটা। আর 2 নম্বর হচ্ছে যারা আগ্রহ প্রকাশ করেছে সবাইকে ধন্যবাদ দিতে হয়, কারণ এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইয়াং, এনার্জেটিক, ওয়েল এডুকেটেড, সবাই বাইরে থেকে লেখা, দে হ্যাভ দ্য ডিস্টিংক্ট ভিশন, তাদের ভিশনগুলো অনেক চমৎকার, তারা সুন্দর করে কিছু দিতে চায়। তো আমরা যারা উইজডম অফ দ্য এক্সপিরিয়েন্সড অর্গানাইজার যারা আছে তাদের সাথে মিশিয়ে যদি আমরা প্রফেশনালিজম, যা নিউ জেনারেশন আছেন তাদের সাথে মিক্স করতে পারি, মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি, তো এটা আসলে অন্যভাবে ক্রিকেট বোর্ড এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। কারণ শুধুমাত্র একপাক্ষিক এক ধরনের চিন্তাভাবনা অনেক সময় আমাদেরকে পিছিয়ে দেয়। তো যেটা হচ্ছে যে সবসময় নিউ ব্লাড ফ্লো, এটা আসলে তরুণরাই তো সব কিছু করতে পারে। তো সেটা আমরা মনে করছি যে, কারণ ক্রিকেট বোর্ড তো শুধুমাত্র মাঠের খেলা খেলে না, আরও অনেক ধরনের খেলা আছে, নেগোসিয়েশনের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, দ্য ফেস অফ বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল এরিনা। তো সেখানের মধ্যে যাতে ঠিকমতো করে নেগোশিয়েট করতে পারে, তা আই থিঙ্ক যে বোর্ড হতে যাচ্ছে তারা ক্যাপেবল এনাফ। সো আপনি স্বীকার করছেন যে আসলে রাজনীতির সঙ্গে যদি, সরকারের সঙ্গে যদি, মানে সরকারি ঘনিষ্ঠ লোকজন যারা আছেন তারা যদি আসেন, সেক্ষেত্রে বিসিবিতে একটা সুবিধা পাওয়া যাবে, এই ধরনের একটা কথাই আপনি বলেছেন। হ্যাঁ, অফকোর্স তারা ক্রিকেট লাভার হতে হবে, কারণ ক্রিকেট বোর্ডে গেলে যে সব ক্রিকেট খেলতে জানতে হবে ব্যাপারটা তা না। এটা তো অর্গানাইজেশনের ব্যাপার, গভর্নেন্সের ব্যাপার, ফিনান্সের ব্যাপার, তার ম্যানেজমেন্টের ব্যাপার। তো সব মিলিয়ে আসলে এটাকে চিন্তা করতে হবে। আর ক্রিকেট বোর্ড তো কোনো রকেট সায়েন্স না যেটা কেউ বুঝবে না। এখানে ম্যাক্সিমাম লোকজন নতুনভাবে চিন্তাভাবনা করলে, নতুনভাবে এখানের মধ্যে চিন্তাভাবনার সন্নিবেশন ঘটালে এটা বেটার হবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু আপনার কাছে কি মনে হয় না, মানে একটা ক্রিকেট বোর্ড বা একটা মানে ক্রীড়াঙ্গনে যে কোনো একটা সংস্থা, একটা ফেডারেশন, সেখানে যদি রাজনীতিকরণ করা হয়, সেটি কি আসলে আলটিমেট স্পোর্টসের জন্য কি সেটি? হ্যাঁ, আমরা ভিন্ন গ্রহে বসবাস করি না, আমাদের এখানে আমাদের সবাই রাজনীতির মধ্যে আছি, আমরা সবাই রাজনীতি সচেতন, বাংলাদেশের মানুষ বেশি রাজনীতি সচেতন। এভাবে চিন্তা করলে আমার মনে হয় জিনিসটা ঠিক হবে না, কারণ সবাই, আপনি চায়ের দোকানে যান আর যেখানেই যান সব জায়গায় রাজনীতি আছে। তো রাজনীতি মানে যে একেবারে রাজনীতির সাথে জড়িতভাবে রভাবে করছে তা কিন্তু না, অনেকের অনেক ধরনের কানেকশনস থাকে, সেটা হতে পারে, সেটা আমরা পজিটিভভাবে নিলে তো আমরা ভালোভাবেই মনে করি। আচ্ছা, বিশেষ করে যারা হচ্ছে রাজনৈতিক পরিবার থেকে এসেছেন, প্রথম দিকে আমরা শুনেছি অ্যাডহক কমিটিটা যখন গঠন করা হয়েছিল, আমরা শুনেছি যে বলা হচ্ছিল বাপের দোয়া ক্রিকেট বোর্ড। সেখানে আমরা দেখেছি যে মন্ত্রী পুত্ররা আছেন, বিভিন্ন এমপি পুত্ররা আছেন।
সেখান থেকে পরবর্তীতে আমরা দেখলাম এখন যারা প্রার্থী হয়েছেন প্রার্থীদের মধ্যে অনেকে কারো ভাই, কারো ভাতিজা, কারো নানা রকম আত্মীয় স্বজন বা এই ধরনের সংশ্লিষ্ট লোকজন আছেন। তো এইটাকে আসলে বিরূপভাবে দেখছেন অনেকেই, দেখার সুযোগ আমি অত ব্রড স্পেকট্রামে কোনো কমেন্ট করতে চাই না। আমি ক্লাব নিয়ে আছি, ক্লাবগুলো নিয়ে আমরা চিন্তা করি। ক্লাব চলে ফান্ডটা বিশাল বিষয় তো, এবং ক্লাবের মধ্যে শুধু একজনের ফান্ডই তো চলে না, কানেক্টেড লোকজন লাগে। তো ক্লাবের লোকজন যারা অর্গানাইজার, প্রত্যেক ক্লাবে গিয়ে দেখবেন কিছু ভেটারান লোকজন আছে যারা ক্লাবটা চালায়। আমরা অনেক দিন ধরে ক্লাবের সাথে জড়িত, আমরা জানি। সুতরাং তারাও চান যে যারা এখন ফান্ডটা করতে পারবেন এবং বা যারা কানেক্টেড করে দেবেন তারা যাতে ক্লাবের নেতৃত্বে আসেন। ব্যাপারটা তাই হয়েছে, ক্লাব নিয়ে যেটা হয়েছে ব্যাপারটা তাই হয়েছে। আপনি এভাবে অন্যভাবে ব্র্যান্ডিং করাটা অবিচার হবে বলে আমার মনে হয়। শামীম ভাই, আমরা আপনার সঙ্গে বিসিবি নির্বাচন নিয়ে আরো অনেক আলোচনা করবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। বিসিবি নির্বাচন নিয়ে কথা বলছিলাম। শামীম ভাই, আমরা যেটি বলছিলাম যে বিসিবি নির্বাচন ঘিরে অনেক ধরনের প্রশ্ন আছে, অনেক ধরনের কথা আছে। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ই ভোটিং নিয়ে। আমরা এর আগে গত বছর যখন ইলেকশন হয়েছিল, ইলেকশনে আমরা ইলেকশন বর্জন করেছিলেন বর্তমান যিনি অ্যাডহক কমিটির সভাপতি আছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন বেশ কয়েকজন পরিচালক প্রার্থী ছিলেন যখন তারা, বা কাউন্সিলররা। তো পরবর্তীতে তামিম ইকবাল যে কয়েকটি অনিয়মের কথা বলেছিলেন তার মধ্যে একটি ছিল ই ভোটিংয়ের কথা, যে ঢাকায় অবস্থান করে শারীরিকভাবে সুস্থ থেকে তারা সেন্টারেও গিয়েছেন কিন্তু তারা ভোট দিয়েছেন অনলাইনে। সো এটা একটা অনিয়ম হিসেবে তিনি কাউন্ট করেছিলেন। এবার আমরা দেখলাম সেম একই কাজই হচ্ছে, তিনি নেতৃত্বে আছেন, নির্বাচন কমিশন যদিও আলাদা আছে, কিন্তু ই ভোট দিয়েছেন ৪২ জন কাউন্সিলর। ঢাকা থেকে যারা কাউন্সিলর আছেন ৭৬ জনের মধ্যে ৩৯ জন অনলাইনে ভোট দিয়েছে আমরা শুনেছি। সো আসলে কি এটা কি আসলে স্বচ্ছ নির্বাচনের প্র্যাকটিস হলো কিনা বা উদাহরণ হলো কিনা? এইটার জন্য আমি আসলে অ্যাডহক বোর্ডকে দায়ী করতে চাই না। এটা নির্বাচন কমিশনের যে নিয়ম সেটার জন্য সুযোগ নিয়েছেন অনেকেই, কারণ অ্যাপ্লিকেশনটা নিজেরা করেছেন। তবে এটা তো নিশ্চিত যে এবার এক জায়গায় বসে সবাই মিলে ১৫-২০ জন মিলে একসাথে ভোট দেওয়া হচ্ছে না। কে কোথায় ভোট দিচ্ছেন তাও জানেন না অনেকে। ইনফ্যাক্ট আমি একজন প্রার্থী, আমি জানি না কে কয়জন। আমি শুনেছি 39 অ্যাপ্লাই করেছেন ই ভোটিংয়ের জন্য, কেউ ই ভোট দিয়েছেন শুনেছি, কিন্তু আসলে এখন পর্যন্ত এটা কারো কাছেই আমি তালিকাটা পাইনি যে এতজন বা ভোট দিয়েছেন বা কী করেছেন। এবার ব্যাপারটা মানে একদম ব্যক্তিগতভাবে হচ্ছে, যেটা হলেও ব্যক্তিগতভাবে হচ্ছে, একটু বলতে পারি। তো এইটার নির্বাচনী আইনটাই যদি পরিবর্তন করা হয় তাহলে আসলে ব্যাপারটা ভালো হতো। এখন যদি নির্বাচনীর মধ্যে এই সুযোগটা অনেকে নিয়ে নিয়েছেন, আর ইলেকশনের দিন কিন্তু ফিজিক্যালি যারা ভোট দিবেন তারা ছাড়া অন্যরা ঢুকতেও পারবেন না এখানের মধ্যে। তো এইটাও একটা অগ্রগতি বলে আমারই মনে হয়। ওকে, আপনি জানেন না বলছেন, বাট আমরা নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলেছি, নির্বাচন কমিশনার যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা এক্ষেত্রে কাউন্সিলরদেরকে অন্ধভাবে বিশ্বাস করা ছাড়া তাদের হাতে আর কোনো অপশন নেই। এখন ধরেন আপনি বলছেন যে ১৫ জন একসঙ্গে বসে ভোট দিচ্ছেন না, কিন্তু যদি দেন সেক্ষেত্রে কি করার আছে? আমার জানা নাই এখন পর্যন্ত। যদি দেন মানে আমার জানা নাই এখন পর্যন্ত, এরকম শুনি নাই এখন পর্যন্ত যে এতজন বসেছে, ৫ জন বসেছে, ১০ জন বসেছে, এরকম শুনি নাই এখনো। আমরা যার কাছে ভোট করছি তাদের মধ্যে কেউ ই ভোট দিয়েছেন, উনি বলেছেন যে আমরা ভোটটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তা এরকম শুনেছি, কিন্তু এরকমভাবে গ্রুপভাবে বা একসাথে একত্র করে এরকম বোধহয় হয়নি। এরকম হওয়ার সম্ভাবনাও খুবই কম। কালকে তো ভোট, এখনও সবগুলো ভোট পড়েছে কিনা জানি না, আজকে হয়তো কিছু পড়তে পারে। আচ্ছা, এই যখন পরিস্থিতি তখন আপনি একজন প্রার্থী হিসেবে আপনি কি মনে করছেন নির্বাচনটা আসলে কেমন হতে যাচ্ছে? এটা কঠিন প্রশ্ন। নির্বাচন তো আমি দেখতে পাচ্ছি ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এখানের মধ্যে ১৬ জনের মধ্যে যে ৪ জন বাদ পড়বেন, এখানের মধ্যে সবাই কিন্তু খুব ভালোভাবেই প্রতিদ্বন্দ্বিতা আছেন। একেবারে ধরেন ৪-৫ জন ছাড়া একেবারে সিকিউরড আমার কাউকেই মনে হচ্ছে না। সবাই আসলে দোলাচালের মধ্যে আছে। তো এটাই বাস্তবতা, এটাই আপনাকে ধরতে হবে। একটা গুঞ্জন শোনা যাচ্ছে শামীম ভাই যে ১২ জন প্রার্থী, ১২ জন নির্বাচিত হবেন, মানে ১২ জনের কোটা। তো ১২ জনের মধ্যে অলরেডি ৭ থেকে ৮ জন সিকিউরড, এই ধরনের একটা কথা শোনা যাচ্ছে। বাকি ৪-৫টা পদে মূলত নির্বাচন হবে এবং শোনা যাচ্ছে যে নির্বাচন সবগুলো পদেই হবে। ৪-৫ জন সিকিউরিটি এটা তো হতেই পারে যারা, কারণ ১৬ জনের বা যদি ৩২ জন প্রার্থী হতো তাহলে হয়তো ইনসিকিউরিটিটা বেশি হতো। এখন যে আসলে ৪ জন বাদ পড়বেন তারাও তাদেরকেই ভোট দিতে হবে।
আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন? জি। যে ধরেন আমি তো 12টা ভোটের কম দিতে পারবো না, আমাকে 12টা ভোট দিতেই হবে। তার মানে আউট অফ 76 যদি ধরি, যদি 2 জন নাও আসে বা 3 জন নাও আসে, বাকি জন 12 জনকে ভোট দিতে হবে। তো সেভাবে তো আসলে ক্যালকুলেট করলে বেস্ট চয়েসের মধ্যে কিছু লোকজন আছে যারা সবার পছন্দের, তো সেই হিসাবে 6-7 জন তো সিকিউর থাকবে, সেটা খুবই স্বাভাবিক, যে কোনো ক্যালকুলেশনেই স্বাভাবিক। আচ্ছা, একটা কথা বলা হচ্ছে যে আপনাদের সঙ্গে নাকি সরকার পক্ষের যারা প্রার্থী আছেন তাদের সঙ্গে নাকি সরকার পক্ষেরও কথা হয়েছে এবং বলা হচ্ছে যে এই 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 লোকগুলোকে আমরা হচ্ছে পরিচালক হিসেবে দেখতে চাই। এইটার আসলে সত্যতা কত? আপনি একটু আগেই বলেছেন সবাই সরকার পক্ষের লোক, এখন সরকার পক্ষের লোকের মধ্যেও যদি প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা তো ভোটের মাধ্যমেই প্রমাণিত হবে। আচ্ছা, সেটা তো ভোটের মাধ্যমে প্রমাণিত হবে। আমার কাছে এরকম জানা নেই এরকম কোনো নিউজ, বরঞ্চ আমরা যারা আমরা সবাই খুব কাজ করতে হচ্ছে আমাদেরকে অনেক বেশি। যদি ওরকমই হতো তাহলে হয়তো আমরা খুবই নাকে তেল দিয়ে ঘুমাতে পারতাম। আপনারা যারা প্রার্থী মানে আপনারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা নিজেরা একসঙ্গে বসেছেন বেশ কয়েকবার, আপনিও বলেছেন একটু আগে। আপনাদের মধ্যে আসলে কি ধরনের আলোচনা হয়েছে? খুব সুন্দর আলোচনা হয়েছে। আমরা একজন আরেকজনের সাথে খুনসুটি করি, একজন আরেকজনকে কে কাকে ভোট দিচ্ছে, কে কাকে মারছে, এগুলা নিয়ে আমরা কাটছে, এগুলা নিয়ে আমাদের আলোচনা হয়। আমরা খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে আছি। ইভেন এরকমও আমরা জানি যদি কেউ আসতে না পারে তারা সবাই বিসিবির মধ্যেই থাকবেন, কারণ যেহেতু কাউন্সিলর হয়েছে অলরেডি, এরা উইদিন দ্য বিসিবি ফরম্যাটের মধ্যে সবাই আছেন। ওকে, যারা হচ্ছেন সংগঠন, আপনি নিজে সংগঠক, সো আপনি বিসিবিতে আসতে চাচ্ছেন, সেটাকে অবশ্যই ওয়েলকাম করবেন সবাই, যারা সমর্থক আছেন বা যারা ক্রীড়ামোদী আছেন। বাট যারা সংগঠক না, শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ে ক্রিকেট বোর্ডে আসছেন বা আসতে চাচ্ছেন, তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি আসলে? এভাবে আসলে আপনারা যদি দেখেন তাহলে খুব মুশকিল হচ্ছে। সংগঠক তো কেউ বাইবর্ন তৈরি হয় না, সংগঠক হইতে হয়। সংগঠক হতে হলে অনেকগুলো অনুঘটক লাগে, যার মধ্যে প্রভাব এবং ফিনান্স, টাকা পয়সা দুটোই লাগে। তো সেই ক্রাইটেরিয়া যারা ইয়াং আছেন তারা তো এখনই সংগঠক হবেন, তারা তো জন্মের পরে সংগঠক ছিলেন না। তারা হয়তো বা তাদের যা বয়স এখানের মধ্যে, তারা সবাই হয়তো বা কেউ চাইলে এখন অ্যাক্টিভ প্লেয়ারও থাকতে পারতেন। তো সেখান থেকে এসে এখন যে বয়সটা যারা আসছেন আমাদের সাথে সবাই সংগঠক হিসাবে তৈরি হচ্ছেন। সংগঠক হিসাবেই তো মানে কাউন্সিলরশিপ পেয়েছেন। কাউন্সিলরশিপ পাওয়া মানে সেই স্পেসিফিক ক্লাবটাকে ওনারা দেখভাল করছেন, তাহলে সেটাই তো সংগঠকের পরিচয়। সংগঠক মানে কি আমি খেলা আয়োজন করে দিব তা কিন্তু না, প্লেয়ারদেরকে পয়সা দিতে হবে, তাদের থাকার ব্যবস্থা করতে হবে, তার খাওয়ার ব্যবস্থা করতে হবে, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, অনেকটা বিশাল ম্যানেজমেন্ট। তো সংগঠক মানে তো সংগঠক হতে হলে তো এই ধরনের লোকই দরকার, যারা দীর্ঘদিন সার্ভ করতে পারবে, যারা দীর্ঘদিন ক্লাবকে সার্ভ করতে পারবে, দেশকে সার্ভ করতে পারবে। তো সবাই সংগঠক পরিচয়ই তো আসছে এখানের মধ্যে, কেউ তো রাজনৈতিক পরিচয় আসে না যে আমি ওই দলের এই আসি বলে আমি এখানের মধ্যে হলাম, তাই না। একটা ক্রাইটেরিয়ার মধ্যে তো আসতে হয়েছে, তো তাকে অবশ্যই কোনো একটা কাউন্সিলরশিপ নিতে হয়েছে, সেই ক্লাবটাকে তাকে দেখভাল করতে হয়েছে। তো আমি এটাকে পজিটিভভাবেই দেখি। ওকে শামীম ভাই, আমরা বিসিবি ইলেকশন নিয়ে আরও আলোচনা করবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, বিসিবি নির্বাচন নিয়ে কথা বলছিলাম, আমাদের সঙ্গে আছেন পরিচালক প্রার্থী ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। শামীম ভাই, আমরা বলছিলাম যে গতকাল আপনারা বসেছিলেন সবাই, আমরা সেই বিষয়গুলো নিয়েও কথা বলছিলাম। গতকালকেই অ্যাডহক কমিটি যিনি প্রধান আছেন, তিনি নিজেও ক্লাব ক্যাটাগরির একজন পরিচালক প্রার্থী, তিনি বলছিলেন যে আপনারা যারা প্রার্থী হয়েছেন আপনারা এক একজন এক একটা প্রফেশন থেকে এসেছেন, কিন্তু যখন আপনারা ক্রিকেট বোর্ডে ঢুকবেন তখন শুধুমাত্র ক্রিকেট বোর্ডের একজন পরিচালক হিসেবে বা ক্রিকেটের একজন সংগঠক পরিচয়টা নিয়ে আপনারা ঢুকবেন, বাকি সব পরিচয়গুলো বাইরে রাখবেন। সো এটাকে মানে এই কথাটাকে আপনি আসলে কিভাবে নিচ্ছেন? আপনি নিজে একজন চিকিৎসক, সো একজন চিকিৎসকের ক্রিকেট বোর্ডে আসার ব্যাপারটা কেমন, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যিনি এখন বোর্ড প্রধান আছেন তার মন্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় না যে মানে আমাদের প্রেসিডেন্ট এভাবে কিছু বলেছে। উনি বলেছে অন্য কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো শক্তির দেখাতে চায়, সেই কথাটা হয়তো বা মিন করেছে। আমার প্রফেশনকে বাইরে রেখে আসতে বলছে, এটা বোধহয় বলেন। মানে মূলত বুঝাতে চেয়েছিল আপনি যখন পরিচালক হিসাবে বোর্ডে ঢুকবেন তখন আপনাকে ক্রিকেটটাই আপনার মাথার মধ্যে যে থাকে, মূলত থাকে ক্রিকেটটাকে এমফেসিস করতে চেয়েছে। আমার মনে হয় এটাই হবে। আমি যদিও শুনিনি কথাটা, কিন্তু আমার মনে হয়, আমি তোর সাথে অনেক দিন ধরে চলছি, তো আমার মনে হয় না এই ধরনের কোনো কথা ও মিন করে। তিনি বলেছেন ক্রিকেটটাকে আপনারা সার্ভ করবেন। এক্স্যাক্টলি, তাই বোর্ডে যখন আপনারা ঢুকবেন, স্টেডিয়ামে যখন ঢুকবেন তখন ক্রিকেটটাকে শুধু সার্ভ করবেন। ক্রিকেটটাকে নিয়েই যাতে আমাদের সকলের চিন্তা ভাবনা থাকে, ক্রিকেটটা ফোকাস থাকে, সেটাই হয়তো বোঝাতে চেয়েছে।
রাইট, আপনাকে যেটি আমি এর আগেও প্রথম একদম শুরুর দিকেই প্রশ্ন করেছিলাম যে আপনি একজন চিকিৎসক পেশায়, সো আপনি আসলে ক্রিকেট বোর্ডে আসতে আগ্রহী হলেন কেন, মানে ক্রিকেট বোর্ডে আসলে আপনি নিজেকে কিভাবে দেখেন? না, আমি তো বলেছি যে যেহেতু যেহেতু মানে একসময় খেলাধুলার সাথে জড়িত ছিলাম আর যেহেতু সংগঠক, তাহলে আরও বেশি করে যাতে মানে নেশনকে সার্ভ করতে পারি সেটার একটা প্ল্যাটফর্ম তো লাগে। তো আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম ফর মি, যেহেতু আমার এতদিনের অভিজ্ঞতা এবং আমার ক্রিকেটীয় চিন্তাভাবনা সব কিছু মিলিয়ে যদি আমি ক্রিকেট বোর্ডে আসতে পারি তাহলে আমি মনে হয় দেশ বা জাতিকে কিছু দিতে পারবো। সেই চিন্তা করেই আমি আসলে ক্রিকেট বোর্ডে আগ্রহী হয়েছি, যে ক্রিকেট বোর্ডের মাধ্যমে, কারণ এটা একটা বিগেস্ট প্ল্যাটফর্ম। এখানের মধ্যে মানে যা চিন্তা ভাবনা করছি যদি আমি নির্বাচিত হয়ে আসতে পারি তার হয়তো বা কিছুটা প্রভাব বা কিছুটা এক্সপিরিয়েন্সটা এখানের মধ্যে আমি দিলে এটা আরও বেটার হয়ে আসবে, যেটা আমরা বাইরে থেকে ভাবতাম। রাইট, আপনি বলছিলেন যে আমরা আসলে খুব বেশি দেখিনি যে চিকিৎসকরা না ক্রিকেট কেন, বোর্ডে গত 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 প্রত্যেক বোর্ডে চিকিৎসক ছিলেন মানে ইসমাইল হায়দার মল্লিকও চিকিৎসকই তো ছিলেন। আপনারা হয়তো এটা ভুলেই গেছেন, চিকিৎসক পরিচয় সংগঠক পরিচয়ের চেয়ে ওটা পরিচয়টা বড় হয়ে এসেছিল, সেও চিকিৎসক ছিল, ডাক্তার মিশা ছিল না, আর অনেক 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 চিকিৎসক ছিলেন। আচ্ছা, ওকে। সো শামীম ভাই, আপনি যেটা আমরা বলছিলাম বারবারই যে ক্লাব ক্রিকেটের সঙ্গে ক্রিকেট বোর্ডের যে সম্পর্কটা, ক্লাব ক্রিকেটের সঙ্গে ক্রিকেট বোর্ডের যে দূরত্বটা, ক্লাব ক্রিকেটের সঙ্গে ক্রিকেট বোর্ডের মানে বেসিক্যালি ক্লাব ক্রিকেটটাই তো প্রাণ। সো ক্লাব ক্রিকেট নিয়ে আপনি যেহেতু এর আগেও আমরা দেখেছি আপনি গণমাধ্যমেও বলছিলেন, আপনি আজকে আমাদের এখানেও বলছিলেন যে ক্লাব ক্রিকেটটাকে আপনি এমফাসাইজ করতে চান। সো ক্লাব ক্রিকেটটা নিয়ে আপনার আসলে মূলত ভাবনাটা কি, আপনি কিভাবে ক্লাব ক্রিকেটটাকে এগিয়ে নিতে চান, আপনি যেহেতু ক্লাব ক্যাটাগরির একজন সংগঠক প্লাস প্রার্থীও আর কি? না, আমি সবসময় ভাবি, কারণ সেটা আমরা ঢাকার ক্লাব না, শুধু সারা বাংলাদেশের ক্লাবগুলাই আসলে ক্রিকেটকে বাঁচিয়ে রাখে। তো ক্লাব বাঁচলে ক্রিকেট বাঁচবে, ক্লাব বাঁচলে ক্রিকেটার বাঁচবে। তো আমাদের আলটিমেটলি ক্রিকেট বোর্ডের মূল ব্যাপারটা তো ক্রিকেট, আর ক্রিকেট মানে ক্রিকেট খেলোয়াড়। তো ক্রিকেট খেলোয়াড়দেরকে যদি আমি একেবারে তৃণমূল থেকে উপরে তুলে আনতে চাই তাহলে প্রত্যেকটা জায়গায় খেলাধুলাটা যাতে নিয়মিত আয়োজন হয় সেটা যদি বোর্ড এনশিওর করে, তো ক্লাবগুলো তো নিয়মিত আয়োজন করতে হলে ক্লাবগুলো তো বাঁচাতে হবে। তো ক্লাবগুলোর সকল কিছুর সাথে যাতে বোর্ডের একটা নিবিড় যোগাযোগ তৈরি হয় এবং এদের ডিসিশন মেকিং থেকে শুরু করে সব কিছুতে যদি আমরা কিছু 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 ইম্প্যাক্ট দিতে পারি, একটা ফরম্যাট দিতে পারি বা কোনো কিছু দিতে পারি, তাহলে আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। যেমন আমাদের জেলা ভিত্তিক যে সমস্ত বা বিভাগ ভিত্তিক যে সমস্ত ক্রিকেট আয়োজন হয় ওগুলার অনেক সময় অনিয়মিত হয়ে যায়। তারপর ধরুন ওখানের মধ্যেও আমি যেমন চট্টগ্রামে খেলে বড়, চট্টগ্রামে কিন্তু 3rd ডিভিশন, পায়োনিয়ার লিগ, স্টার যুব, তারপরে 2nd ডিভিশন, 1st ডিভিশন সবই আছে ছিল। তো সেটা যাতে নিয়মিত আয়োজন করে, তো চট্টগ্রামের মতো করে যদি অন্যান্য বিভাগ যেগুলো আছে, অন্যান্য জেলা যদি আছে, আমরা যদি উপজেলা পর্যায়ে চলে যাই, সব জায়গায় যদি আমরা ক্লাবগুলোকে একটু একটু করে বা ক্লাব সংগঠকদেরকে যদি একটু একটু করে এম্পাওয়ার্ড করতে পারি, একটু করে হেল্প করতে পারি, তাহলে আমার মনে হয় ক্রিকেটের জন্য ভালো হবে জিনিসটা। আপনি তৃণমূল ক্লাব ক্রিকেটের কথা বলছেন এবং জেলা পর্যায়ে ক্লাবগুলোকে এম্পাওয়ার্ড করার কথা বলছেন, কিন্তু আমরা দেখি যে ঢাকাই ক্লাবগুলোর কাছে মোটামুটি বলা চলে যে ক্রিকেট বোর্ড এক প্রকার জিম্মি হয়ে থাকে। বা আপনি যে দেখুন 23টা পরিচালক পদ, এর মধ্যে 12টা পদই হচ্ছে ঢাকাই ক্লাবের হাতে আর কি। এবং এইটার আমরা অপব্যবহার আমরা বিগত সরকারের আমল বা বিভিন্ন সময় আমরা দেখেছি, বলা হয় যে ঢাকাই ক্লাবগুলোর কাছে হচ্ছে ক্রিকেট বোর্ড অনেকটা জিম্মি থাকে। ইনফ্যাক্ট আমরা ফারুক ভাই, বুলবুল ভাইদের বোর্ডেও আমরা দেখেছি যে তারা যখন ডিপিএল আয়োজন করতে চেয়েছে ক্লাবগুলো খেলতে চায়নি, টুর্নামেন্ট হয়নি, এই ধরনের ঘটনাও ঘটেছে। সো ঢাকাই ক্লাবগুলোর এই যে একাধিপত্য, এটা কি দেশের ক্রিকেটের জন্য আসলে কিছুটা হুমকি কিনা? না, ফরম্যাটটা সামনে ক্রিকেট বোর্ড আসলে যদি এজিএম এর মধ্যে এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হবে, এখনকার যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের চিন্তাভাবনা বা অনেক পজিটিভ, এইসব ব্যাপার নিয়ে অবশ্যই তারা চিন্তাভাবনা করবেন, আমরাও চিন্তাভাবনা করছি। তো মূল ব্যাপারটা হচ্ছে ঢাকার ক্লাব না থাকলে তো আসলে যেভাবে আসলে ফরম্যাট বর্তমানে আছে তাতে আরও ডিজাস্টার হওয়ার সুযোগ ছিল। তো যেটাকে করা যেতে পারে সেটা হচ্ছে অন্যান্য ক্লাবগুলোও বিভাগীয় পর্যায়ে বা অন্যান্য ক্লাবগুলোকে সম্পৃক্ত করা যেতে পারে। এটা আমার একটা ব্যক্তিগত ভাবনা, এটা আরও স্টাডি করতে হবে, আরও জানতে হবে, আরও যদি সুযোগ পাই তাহলে হয়তো আরও অন্যান্যদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে এ সম্পর্কে মন্তব্য করা যাবে। তবে সব কথার মূল কথা হচ্ছে যদি ক্লাবের হাতে যাই করে, ক্লাবই কিন্তু আসলে খেলা বাঁচিয়ে রাখে, কিন্তু ক্লাবের তো সে থাকবেই, বরঞ্চ আমি মনে করি আরও বেশি ক্লাবের থেকেই লোকজন বেশি আসে। সেটা শুধুমাত্র ঢাকাই ক্লাব কেন্দ্রিক হওয়া উচিত? এটা প্রশ্ন, অবশ্যই অন্যান্য ক্লাবগুলো আসা উচিত, অন্যান্য বা দেশের অন্যান্য ক্লাবগুলোর মধ্যেও প্রতিনিধিত্ব থাকতে হবে।
রাইট। আর কোথায় থেকে বা কিভাবে প্রতিনিধিত্ব আসতে পারে বা কারা পরিচালক হতে পারেন সেই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। শ্যাম ভাই, আমরা যেটি বলছিলাম, যেখানে শেষ করেছিলাম যে ক্লাবগুলোর প্রতিনিধি নির্বাচন বা সেটা আপনি বলছেন যে শুধুমাত্র ঢাকাই কেন্দ্রিক না হয়ে সেটি যদি বাইরে থেকেও আসতে পারে, এই ধরনের ভাবনা আসলে আপনারা ভেবেছেন কিনা? যারা নীতি নির্ধারকরা আছেন তাদের এটা আসলে ভাবা উচিত কিনা? আসলে আমাদের তো ক্রীড়ামন্ত্রী, আপনি জানেন, একজন খেলোয়াড়। স্পোর্টিং যত চিন্তাভাবনা, স্পোর্টসের জন্য ভালো যা যা কিছু হওয়া সম্ভব পসিবল সব কিছুই উনি করছেন, ওনার মতো করে উনি চেষ্টা করছেন সব কিছু করার জন্য। উনি অবশ্যই একটা গাইডলাইনের মধ্যে দিবেন যে এগুলো নিয়ে যে নির্বাচন কেমনে হবে না হবে, আগে এই নির্বাচনটা হোক, যারা যারা পরিচালক নির্বাচিত হবে তারা হয়তো এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করবে। ইটস ভেরি প্রিমিটিভ, এটা আমার জন্য এখন কোয়েশ্চেনের উত্তর দেওয়াটা খুব কঠিন। বাট আপনি চান কিনা আসলে যে মানে এই যে ঢাকা থেকে যেভাবে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালকরা নির্বাচিত হয়ে আসছেন, আপনি কি চান কিনা যে অন্যান্য যে বিভাগগুলো আছে, বিভাগীয় শহরগুলো আছে বা অন্যান্য জেলা, আপনি বলছিলেন যে জেলার ক্লাবগুলোকে, বিভাগের ক্লাবগুলোকে এম্পাওয়ার্ড করা উচিত, সেক্ষেত্রে আপনি কি চান সেখান থেকে প্রতিনিধি আসা উচিত কিনা? মানে রেদার আপনি শুধু ঢাকার থেকে না, আমরা তো এভাবে 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 ব্যাপারটা না, কিন্তু আসলে ব্যাপারটা এরকম যে বিভাগীয় পর্যায় থেকে যেগুলো আসার কথা তারা সবাই ক্লাব ভিত্তিক যারা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, তাদেরই তো আসার কথা। জি জি, এটা নির্বাচনটা তো ঢাকার ক্লাবের হাতে নাই, এটা তো বিভাগের ক্লাবের গুলা বা বিভাগে যারা থাকে বা আমাদের জেলায় যারা থাকে তাদের উপর নির্ভর করে, তারা তাদের কাউন্সিলর নির্বাচিত করবে। তো সেখানে তো ক্রীড়া সংগঠকে আসার কথা, সেখানে ক্লাবগুলাই তো ওখানে ডমিনেট করার কথা, ওখানকার যারা ক্লাব বা যারা ক্রীড়া সংগঠক তাদেরই ডমিনেট করার কথা। এখানে আসলে জিনিসটা যেভাবে হয়ে আসছে বা যেভাবে ব্র্যান্ডিং করা হচ্ছে, আসলে আমি 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 এটার সাথে মানে পুরোপুরি একমত না, বা আমি সেটার সাথে মেলাতেও পারছি না। মানে উদ্দেশ্যটা কিন্তু ঠিকই ছিল, যাতে বিভাগীয় পর্যায়ের ক্লাব থেকে বা জেনুইন ক্রীড়া সংগঠকরাই যাতে নির্বাচিত হয়ে আসেন। আপনার কি মনে হয় সেটি আসছে আসলে? এটা আমি আসলে এখনো বড়ভাবে জানি না, ওনার প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আমি চিনি না। ওনারাকে নিশ্চয়ই ক্লাবের সাথে কোনোভাবে জড়িত, ওনারা নিশ্চয়ই ক্লাবের সাথে কোনো না কোনোভাবে জড়িত। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো থেকে 10 জন পরিচালক আসার কথা, সেখান থেকে 7 জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, এবং কারা নির্বাচিত হয়েছেন সেটি আমরা এরই মধ্যে দেখেছি, আমরা জেনেছি। তাদের সবারই একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আমি আপনাকে আবারও সেটি বলছি, আপনিও বলছেন, আপনিও একটা কথা এগ্রি করছেন যে সংগঠকদেরই আসলে আসা উচিত বিভাগীয় পর্যায় থেকে, জেলা পর্যায় থেকেও। তো আসলে সেটি আসছেন না, এবং সেই প্রক্রিয়াটাকে আপনিও বলছেন যে সেই প্রক্রিয়াটা আসলে যেভাবে হচ্ছে সেটি মনে হয় ঠিকঠাক হচ্ছে না আর কি। যদি ক্লাবগুলো থেকে সংগঠকরা আসতেন, যদি যে সংস্থা থেকে নির্বাচিত হয়ে না আসতেন, যদি প্রতিদ্বন্দ্বিতা নাই থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে আলটিমেটলি একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলেই আসছেন, এবং সেটি অন্য একটা পরিচয়, রাজনৈতিক পরিচয়। সেক্ষেত্রে আসলে আলটিমেট পারপাসটা কি আসলে সার্ভ করা যাচ্ছে কিনা সেটি নিয়ে একটা প্রশ্ন তো থাকবেই। শামীম ভাই, আপনি ওই সব ঘুরায় টেরায় শেষ পর্যন্ত আপনি এক জায়গায় আইনে দাঁড়া করাচ্ছেন। ভাই, আমার নিজেরও রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু আমি সেই রাজনৈতিক পরিচয়টা আমি ব্যবহার করছি না। আমি আমার ক্রীড়া সংগঠক, খেলোয়াড় পরিচয় ব্যবহার করছি, আমি আমার নিজের ক্যাপাসিটি ব্যবহার করছি। আমার মনে হয় প্রত্যেকটা একটা পার্সোনালি জিজ্ঞাসা করলে বা তাদের নিশ্চয়ই প্রত্যেকের খেলাধুলার প্রতি আগ্রহ এবং ওখানে লোকাল ক্লাব বা ওখানের মধ্যে তাদের নিশ্চয়ই অবদান আছে। আপনারা হয়তো বা রাজনৈতিক পরিচয়টাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন, তো সেটা আমি মনে করি, আবারও বলছি, এটা আমাদের সবার প্রতি অবিচার হচ্ছে। আচ্ছা, ওকে, ফাইন। আমি গঠনতান্ত্রিক কিছু ব্যাপার আছে, যেটা আমরা অফ দ্য রেকর্ডেও বলছিলাম, যে গঠনতন্ত্র সংশোধনের কথা আসছে, যেটি এর আগে যখন তদন্ত কমিটি হয়েছিল, বুলবুল ভাইয়ের কমিটি যখন ভেঙে দেওয়া হয়েছিল, অ্যাডহক কমিটিকে সুপারিশ করা হয়েছিল যে গঠনতন্ত্রটা বর্তমানে আছে সেটি যেন সংশোধন করা হয়, কারণ এখানে বেশ কিছু ফাঁকফোকর রয়ে গেছে। যদিও সেটি সংশোধন করেননি বা সংস্কারের পথে হাঁটেননি অ্যাডহক কমিটি, বরং তারা সেই একই গঠনতন্ত্রেই ইলেকশনটা করছেন, এবং সেই একই গঠনতন্ত্রে ইলেকশন করার কারণেই মূলত আমরা দেখছি যে এই ভোটের ব্যাপারগুলো বা এই ব্যাপারগুলো খুবই, যেগুলো গঠনতন্ত্রে জাস্টিফাইড, গঠনতন্ত্র অনুযায়ী এগুলো সঠিক, বাট কিছুটা অনিয়মের সুযোগ থেকে যায় সেখানে। আপনি যেহেতু নিজেও একজন প্রার্থী, আপনি আসলে আপনি এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন কিনা? আমি তো যেটা মনে করি, কারণ অ্যাডহক কমিটি তো 3 মাসও হয়নি, এর মধ্যে যে এত সুন্দর একটা ইলেকশনের আয়োজন করে একটা যে কোনো ফরম্যাটে হোক, আমরা তো এমন ম্যান্ডেট এটা পাইনি অ্যাডহক কমিটি যে সব চেঞ্জ করে ফেলতে পারবে। আগে নির্বাচিত হয়ে আসুক, তারপরে তারা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলে মনে এটা অনেক বেশি লেজিটিমেট হবে এবং অনেক বেশি গ্রহণযোগ্য হবে। কারণ আগে যদি করে ফেলে আরেক পক্ষ বলতে পারতো যে এটা সব নিজের জন্য সাজিয়েছে।
নিজের জন্য এরকম বলতে পারতো। তো সেটাকে মানে ওভারকাম করার জন্য যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত কমিটি নিয়ে আসার জন্য একটা প্রচেষ্টা ছিল। আমি এটাকে সাধুবাদই দিতে হবে এবং আমি মনে করি অবশ্যই নতুন নির্বাচিত কমিটি যেই ফাঁকফোকরগুলো আছে এখনকার যারা ক্লাবের সাথে জড়িত বা বিভিন্ন বিভাগীয় পর্যায়ে সবার মতামতের ভিত্তিতে একটা বেটার কিছু করবে এবং আর গঠনতন্ত্র তো এজিএম ছাড়া চেঞ্জ হবে না। তো সবাই মিলে সব কাউন্সিলর যত আছে বাংলাদেশের সবাই মিলে বসেই গঠনতন্ত্র চেঞ্জ করতে হবে। তখন নিশ্চয়ই অনেক ডিবেট হবে, আলোচনা হবে, আপনাদেরও মতামত থাকবে। সবার মতামতের ভিত্তিতে যখনটা পপুলার বা যেটা আলোচনা হবে সেই মতোই নিশ্চয়ই যারা কাউন্সিলর আছে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ এটা কিন্তু বোর্ড একাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, সকল কাউন্সিলর মিলেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রাইট, সব কাউন্সিলর সব প্রার্থীরা মিলেই আপনারা একযোগে এগিয়ে যাওয়ার কথা গতকালও বলেছেন। সে আপনার কাছে ব্যক্তিগতভাবেই জিজ্ঞাসা, যদি শেষ পর্যন্ত নির্বাচিত হতে না পারেন, আপনি দেশের ক্রিকেটের সঙ্গে আসলে কিভাবে যুক্ত থাকতে চান? যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনি কি করবেন দেশের ক্রিকেটের জন্য? যদি নির্বাচিত হতে না পারেন সেক্ষেত্রে আপনি দেশের ক্রিকেটের সঙ্গে কিভাবে যুক্ত থাকবেন? নির্বাচিত হলে সুযোগটা অনেক বেশি থাকবে। নির্বাচিত না হলে আমি তো কাউন্সিলর থাকছি, আমার তো বিভিন্ন ক্যাপাসিটিতে বা বিভিন্নভাবে এখানে ইনপুট দেওয়ার সুযোগ থাকবে, অসুবিধা নেই। যদি নির্বাচিত নাও হতে পারে তাও আমি ক্রিকেট বোর্ডের সাথে থাকবো। সেটি কিভাবে? কাউন্সিলর হিসেবে থাকবো বা বিভিন্নভাবে থাকতে পারে, কারণ ক্রিকেট বোর্ডে যারা নির্বাচিত হবেন তার বাইরে তো অসংখ্য কমিটি হবে, সেই সমস্ত কমিটিতে কোথাও না কোথাও একটা জায়গা পাবো আশা করি। ওকে, নির্বাচন নিয়ে দুটো কথা যদি বলতে চান, মানে নির্বাচনটা কেমন হওয়া উচিত বা আগামীকাল কি হতে যাচ্ছে আসলে? কালকে তো আসলে যারা ফিজিক্যাল ভোট দিবেন সবাই থাকবেন, অনলি যারা ফিজিক্যাল ভোট দিতে পারবেন তারাই ভেতরে ঢুকতে পারবেন। তো যাদের সাথে দেখা হবে তাদের কাছে আবারও নিবেদন করব আমার যোগ্যতা, আমার ভিশন, আমি এটা ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব সামনাসামনি দেখার জন্য। তো হোপ ফর দ্য বেস্ট। আশা করি সবাই যদি ভালোবাসে তাহলে হয়তো বা দেয়ার ইজ এ চান্স আমার আসার মতো। আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আমরা আপনার জন্য শুভকামনা থাকলো, যারা নির্বাচিত হতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা থাকবে। আমরা আশা করব আপনারা যেটি গতকালও বলেছেন, সবাই মিলেই সম্মিলিতভাবে কাউন্সিলররা, যারা প্রার্থীরা আছেন বা যারা পরিচালক হয়ে আসবেন তারা মিলে, যারা ভোটাররা আছেন তারা মিলে, সবাই মিলেই দেশের ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করবেন। আমরা সবাই সেটাই আশা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/tv/ekhon TV।